সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন শীর্ষ সংবাদ। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, গবেষক, নির্বাহী সম্পাদক, banglaeconomy24.com। জনাব আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যরাতে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং আপনার ব্যক্তিগত অনেক ব্যস্ততা ছিল এবং সেটা রেখে তিনি আমাদের মাঝে আজকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথির সঙ্গে আমরা সংবাদ এবং সংবাদের পেছনের নানা বিশ্লেষণ নিয়ে কথা বলবো। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সাউথ সাউথ পুরস্কার নিয়ে দেশে ফিরেছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এর বাইরেও বিরোধী দলীয় নেত্রী আজকে যে তিনি সরকার বিরোধী আন্দোলনে জনগণকে প্রস্তুত হতে বলেছেন যে ফাইনাল খেলা শুরু হবে বেশ কিছুদিনের মধ্যে, এটি নিয়ে কথা বলবো। এর বাইরেও আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ভাষণ এবং জনসভায় যে সমস্ত কথা বলে থাকেন তাতে যে তথ্য এবং উপাত্ত উপস্থাপন করে থাকেন সেটি কতটি যৌক্তিক, কতটা সত্য এবং কতটা তথ্য নির্ভর, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। তো শুরুতেই আমাদের এই অনুষ্ঠানের যেমনটা নিয়ম যে আমরা শুরুতে মোহনার যে শীর্ষ সংবাদগুলো সেই হেডলাইনগুলো আগে একটু দেখে নেব, তারপর আমরা আমাদের আজকের এই অতিথির সঙ্গে কথা বলবো। তো চলুন দেখে নিচ্ছে মোহনা টেলিভিশনে প্রচারিত আজকের শীর্ষ সংবাদগুলো। অবৈধ ক্ষমতা দখল বন্ধ ও সাংবিধানিক ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে সরকার, দেশে ফিরে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের বিচ্ছিন্ন বিক্ষোভকে এক করে সেমিফাইনাল শেষে ফাইনাল আন্দোলনের ঘোষণা খালেদা জিয়ার। যুদ্ধাপরাধের বিচার সুষ্ঠুভাবে সময়মতো শেষ করতে দক্ষতার সঙ্গে মামলা পরিচালনার পরামর্শ বিশিষ্টজনদের। এবং ড্রেনের নোংরা পানি থেকে মুক্তি মেলেনি কাফরুল বাশির, নিষ্ক্রিয় ওয়ার্ড কমিশনার আবারও দিলেন প্রতিশ্রুতি। জনাব এ আরাফাত, আমরা এতক্ষণ শিরোনাম দেখছিলাম এবং শিরোনামগুলো যেমনটা আমরা শুরুতে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 11 দিনের সফর শেষে তার নিজ ঘরে ফিরেছেন। তো বিমানবন্দরে একটি সর্বদলীয় ঠিক বলা যাবে না, কিন্তু সুধী সমাবেশের একটা রিসেপশনের মতো ছিল। সেখানে সম্পাদকরা ছিলেন, সেখানে খেলোয়াড়রা ছিলেন, সংস্কৃতি কর্মী ছিলেন এবং অভিনেতা ছিলেন, এবং তারা তাকে এই সাউথ সাউথ সম্মাননা পাওয়ার জন্য যে পদকটি পেয়েছেন সেটি পুরস্কারের জন্য তাদেরকে অভিনন্দন করেছেন। আমার হাতে বেশ কিছু সংবাদপত্র রয়েছে এবং এই সংবাদপত্র আমরা দেখেছি আছে অভিনন্দন জানিয়ে অনেক বিজ্ঞাপন ছাপা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার গ্রহণ করছেন। তো সাধারণ মানুষের মাঝে কিন্তু একটি বিষয় থেকেই যায়, আসলে এই সাউথ সাউথ পুরস্কারটি মাননীয় প্রধানমন্ত্রী কেন পেলেন এবং কি কারণে পেলেন, এইটি যদি একটু ব্যাখ্যা করেন আপনি। আচ্ছা, আমি খুব সহজভাবে বলি যে এই সরকার, আওয়ামী লীগ যখন সরকারে আসে তাদের একটা কমিটমেন্ট ছিল যে তারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে। ডিজিটাল বাংলাদেশ বলতে আধুনিক তথ্য প্রযুক্তি তার সমন্বয় ঘটানো হবে সরকারি কাজের মধ্যে, এবং এই সমন্বয় ঘটানোর মাধ্যমে মানুষের জীবনমানের মধ্যে একটা উন্নয়ন নিয়ে আসার প্রচেষ্টা থাকবে। এবং এই অ্যাওয়ার্ডটি কিন্তু তারই একটি ফলশ্রুতি। এবং কিভাবে ডিজিটাল বাংলাদেশে যে ওভারঅল কনসেপ্ট, যে ধারণা, সেই ধারণার আওতায় যতগুলি মিনিস্ট্রি আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে কিন্তু বহুবিধ কাজ হচ্ছে। এর মধ্যে যেটা হেলথ মিনিস্ট্রি যেটা আমরা জানি, তারা সবার আগে এই অর্জনটি দেখাতে পারলেন। এবং হেলথ মিনিস্ট্রি সবার আগে ডিজিটাল বাংলাদেশের যে আইডিয়া, তার আওতার মধ্যে যে আইটিকে সম্পৃক্ত করে বাংলাদেশের মানুষের, নারী এবং শিশুদের হেলথ কেয়ার সার্ভিস পাওয়ার ক্ষেত্রে এবং স্বাস্থ্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে এক ধরনের বড় অর্জন দেখিয়েছেন এবং সে অর্জন ঘটেছে এবং একেবারেই আইটিকে বেস করে এটা হয়েছে। এবং কাজে ডিজিটাল বাংলাদেশের যে পরিকল্পনা এবং তার বাস্তবায়নের একটা ফলশ্রুতি এটি। এবং আজকে ইউনাইটেড নেশনসের ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, যেটা আমরা জানি, তার সেক্রেটারি জেনারেল ডক্টর হামাদুর নাইটোরে, উনি কিন্তু এই পুরস্কারটি দিয়েছেন। আমরা ডক্টর হামাদুর নাইটোরেকে দেখেছি বাংলাদেশে আসতে এর আগেও, যেবার ডিজিটাল বাংলাদেশের পুরো পরিকল্পনাটি সরকার করলো একটি প্রেজেন্টেশনের মাধ্যমে, আমরা জানি। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টর হামাদুর নাইটোরে। উনি কিন্তু খুবই প্রচন্ড পাওয়ারফুল একটি অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল, ইউনাইটেড নেশনসের ওয়ান অফ দ্য
মোস্ট পাওয়ারফুল বডি এই ITU, যার উনি সেক্রেটারি জেনারেল, এবং এই ধরনের একটি আন্তর্জাতিক গ্লোবাল একটা স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি নিয়ে আসলেন, এবং এই স্বীকৃতির পেছনে যা কিছু অবদান তার সবকিছু কিন্তু তার সরকারের, পুরোটাই কিন্তু গত 2.5 থেকে 3.5 বছরের যে কার্যক্রম, এবং সেই কার্যক্রমের ফলশ্রুতি সেখান থেকে স্বীকৃতির কথা বলছিলেন যে সমস্ত স্বীকৃতি তার সরকারের, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে তার যতটা অর্জন, যা কিছু অর্জন, সেটি বাংলাদেশের মানুষের, এবং বাংলাদেশের মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি একথাও বলেছেন যে আমি কি ভাষায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাবো, আমার সেই ভাষা জানা নেই। দেখুন, এবং মজার একটি বিষয়, এটার ব্যাখ্যা আপনার কাছে শুনতে চাইবো, যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই পুরস্কারটি জাতিসংঘেই তিনি রেখে এসেছেন, কারণ বিশ্ববাসী যেন দেখে যে বাঙালিরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে, নির্বাচনী অঙ্গীকার নিয়ে যে সরকারটি যাত্রা করেছিল, 2.5 বছর পর এই সরকার যতটুকু অর্জন হয়েছে সেটির একটি মডেল সেখানে তিনি রেখে এসেছেন, এটি যেন উপলব্ধি করতে পারে। কি বলবেন আপনি? দেখুন, প্রধানমন্ত্রীর জন্য, তার নেতৃত্বে যে সরকার, তাদের জন্য সবচেয়ে বড় অর্জন তো আসলে কোনটি? এই যে আইটিকে ইনকর্পোরেট করে, সমন্বয় করে, এই যে সত্যিকার অর্থে একেবারে গ্রাসরুট লেভেলে নারী এবং শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে যে সত্যিকার অর্থে যে অর্জনটি, সেটি তো আসল অর্জন। এই পুরস্কারটিতে তার স্বীকৃতি, অর্জন কিন্তু সে পুরস্কার না। প্রধানমন্ত্রী কি চান? স্বীকৃতি। এক্স্যাক্টলি, প্রধানমন্ত্রী কি চান? এই বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে, তারা সরকার থেকে যে সার্ভিসটা, যেটা তাদের প্রাপ্য, সেটি তারা পাবে। সেই জিনিসটি আরো অধিকতর তাদেরকে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, এবং সেই জিনিসটি সম্ভব হয়েছে। একটি শিশু নারী যদি তাদের স্বাস্থ্য সুবিধা পেয়ে থাকে, তাদের জীবনের কষ্ট লাঘব হয়ে থাকে এই কার্যক্রমের ফলশ্রুতিতে, সেটি তো অর্জন, এবং সেই অর্জনকেই উনি আসলে নির্দেশ করেছেন প্রধানমন্ত্রী। এবং এই অ্যাওয়ার্ডটি যে স্বীকৃতি, সেটি উনি রেখে আসছেন যে আমাদের অর্জনের স্বীকৃতিটি দেখে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে ডক্টর হামাদুল্লাহ টোরে যখন বাংলাদেশে এসেছিলেন, আমার সাথে ওনার কিছুটা আমার আলাপ করার সুযোগ হয়েছিল। উনি আমাকে বলেছিলেন একটি প্রাইভেট আলোচনায় যে your prime minister has a dream and she also has a comprehensive plan of digital Bangladesh. এটা যদি তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো, বাংলাদেশ তৃতীয় বিশ্বের এবং পৃথিবীর সব দেশের জন্য একটা মডেল হয়ে দাঁড়াবে, যে ICT কে কেন্দ্র করে যে কিভাবে উন্নয়ন ঘটানো সম্ভব, এবং যে দার্শনিক চিন্তা তোমাদের প্রধানমন্ত্রীর আছে, যে গোটা বিশ্বের মানুষের যে সাধারণ চিন্তার বিপক্ষে দাঁড়িয়ে, যে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটলেই তারা আইটিতে অ্যাক্সেস পায়। আপনার টাকা থাকলে আপনি একটা ভালো সেলফোন কিনতে পারেন বা একটা কম্পিউটার কিনতে পারেন, কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী চিন্তা করেছে, ডক্টর হামাদুল নাইট্রো যেটা আমাকে বলেছিলেন, যে আমরা আইটিকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাব এবং তার মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো। এই যে আজকে স্বাস্থ্য সেবাকে শিশু এবং নারী শিশুদের একেবারে গ্রাসরুট লেভেলে, একেবারে সাধারণ পর্যায়ে দারিদ্র হতদরিদ্র মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে অর্জন, এবং যার ফলশ্রুতি যে স্বীকৃতি, 3 বছর আগে বা 2.5 বছর আগে আমরা যে কথাগুলি শুনেছিলাম, তার এই ফল, এই রেজাল্ট আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের কথা বলছিলেন, এবং আমাদের প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে, এবং আমরা যখন আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধিত করা হচ্ছিল খুব ছোট্ট পরিসরে, এবং ছোট্ট পরিসরে হলো মানে সেখানে আন্তরিকতার কোনো কিন্তু কমতি ছিল না, এবং সেখানে বারবার প্রধানমন্ত্রী বলছিলেন যে বাংলাদেশের, মানে আবারও বললেন যে 75-এর পর বিভিন্নভাবে যারা ক্ষমতায় এসছে তাদের মধ্যে থেকে তিনি উল্লেখ করলেন যে মার্শাল্য, সেমি মার্শাল্য এবং ব্যাক মার্শাল্য তিনি বললেন, এবং জনগণের ক্ষমতা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। প্রধানমন্ত্রী আবারও বললেন যে আমি বেঁচে থাকতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে চিনিমিনি খেলতে দিব না। আজকের বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কথা বলা সাজে বা বলা মানে একমাত্র শেখ হাসিনার। এর কারণ হচ্ছে ওনার রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড আমরা জানি, ওনার যে পরিবার, তাদের যে আত্মত্যাগ, তাদের যে অবদান, এবং উনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং উনার নিজের যে অবদান, উনি রাজনীতিবিদ হিসেবে, উনি গৃহবধূ থেকে রাজনীতিতে আসলেন, নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করলেন, এবং আজকে উনি রাষ্ট্রনায়ক হওয়ার পথে। এবং আজকে কিন্তু উনি একজন রাজনীতিবিদ যেমন পরবর্তী নির্বাচনকে মাথায় রেখে অনেক তার কার্যক্রম পরিচালনা করেন, উনি সেগুলোর বাইরে পরবর্তী প্রজন্মের কথা ভাবছেন, এদেশের একেবারে শিকড়ে হাত দিয়েছেন।
যার অনেক কিছু হয়তো অতটা প্রকাশিত উন্মোচিত হয় না, সাধারণ মানুষ ওভাবে বোঝেও না। যেমন আমি আরেকটি তথ্য দিতে চাই যে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় যেদিন ভাষণ দিয়েছিলেন সেই দিনটি ছিল 24শে সেপ্টেম্বর, এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে আজকে বলেছেন যে 74 সালে বঙ্গবন্ধু 24শে সেপ্টেম্বরই বাংলায় ভাষণ দিয়েছিলেন, এবং আমরা এই অনুষ্ঠান থেকেই 24শে সেপ্টেম্বরের আলোচনায়ও আমরা বলেছিলাম, স্মরণ করেছিলাম যে বঙ্গবন্ধু 24 তারিখে ভাষণ দিয়েছিলেন এবং শান্তির মডেল মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন বিশ্ববাসীকে। কিন্তু একটি বিষয়ে আমরা দেখি যে তার পরের দিনই বিএনপির পক্ষ থেকে একটি সমালোচনা করা হয়েছে যে আগে দেশের শান্তি ফিরিয়ে আনুন, তারপর বিশ্বে শান্তি নিয়ে কথা বলবেন। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে শান্তি আনার ইতিহাস কিন্তু বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগেরই। কি বলবেন আপনি? দেখুন, আপনাকে একটা জিনিস আমি একটু গোড়ার দিকে বলি যে আজকে বাংলাদেশের যে ওভারঅল সিচুয়েশন, যেটি যে যতটুকু দেশ তার যত জনসংখ্যা, হ্যাঁ, পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশ নেই যার এত এই যে ল্যান্ডের রেশিওতে এত জনসংখ্যা, সবচাইতে ঘনবসতিপূর্ণ একটি দেশ। সেই দেশের জনসংখ্যা যে যতগুলি মানুষ আছে তাদের আপনি দারিদ্র্য সীমার নিচে বাস করে কতজন মানুষ দেখেন, শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত, স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত কতজন মানুষ দেখেন। সবকিছু নিয়ে আমাদের দেশের যে জটিল একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্র না থাকা বা গণতন্ত্রের লেবাসে চর্চাটা না হওয়া আর কি, চর্চার চেয়ে আমি বলবো গণতন্ত্রের লেবাসে অপশক্তিগুলোর, মৌলবাদী অপশক্তিগুলির যে ক্ষমতায় থেকে যাওয়ার ফলশ্রুতিতে এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ একটা জটিল জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে যে সমস্যাগুলি আমরা দেখি, এই সমস্যাগুলি কিন্তু সাধারণ সমস্যা, এবং যেগুলো আমরা, যার কারণে আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ। এই সমস্যাগুলোকে আজকে আপনি বিশাল করে দেখিয়ে ওভাবে বলার সুযোগ নেই যে আমরা অশান্তির মধ্যে আছি। এই সমস্যাগুলি প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ। আজকে আমাদের যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে, যেখানে যেখানে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন পর্যায়ে, যেখানে কোনো কিছু স্খলন ঘটছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সবকিছু কিন্তু আজকে এই প্রধানমন্ত্রীর ব্যর্থতা হিসেবে দেখলে চলবে না, সেগুলো ওনার জন্য চ্যালেঞ্জ। কারণ ওনার কমিটমেন্ট আমরা জানি, এই জায়গাগুলো থেকে উনি উত্তরণ ঘটাতে চাচ্ছেন, সেই প্রচেষ্টার মধ্যে আছেন। যে সমস্যা দিনের পর দিন তৈরি হয়েছে, 3 বছর, 3.5 বছর, 4-5 বছরে এগুলো সমস্যার সমাধান হওয়ার নয়, কিন্তু উনি যে শিকড়ে হাত দিয়েছেন সেটি তো বোঝা যাচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন সেখানে যদি ফিরে যায়, যে সত্যিকার অর্থেই তো এই দেশে গণতন্ত্রের সেই হাওয়া কখনোই ছিল না। এবং আজকে উনি যেটি বলছেন যে উনি এই বিষয়গুলি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আসলে চিনিমিনি খেলা হয়েছে বিভিন্ন পর্যায়ে, এবং মিথ্যাচারের পর মিথ্যাচার, জনসভায়, সেমিনারে, এই মিথ্যাচার নিয়ে আলোচনা করব। আমরা যেমনটা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে আমাদের আজকের বিষয়ের মধ্যেও কিন্তু আমরা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, কিন্তু তার আরাফাতের সঙ্গে, তিনি গবেষক, শিক্ষক এবং banglaeconomy24.com এর নির্বাহী সম্পাদক। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে শান্তি আনার ইতিহাস আওয়ামী লীগেরই, এবং বলছিলেন জনাব আরাফাত, আপনি 30 সেকেন্ডের মধ্যে শেষ করুন, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। আমি বাংলাদেশের এই যে কঠোর বাস্তবতার যে বিষয়টি বললাম, যার কারণে আমাদের সমাজে এক ধরনের অস্থিরতা এবং সমস্যাগুলি আছে, সেগুলোকে আমি নির্দেশ করে যদি বলি যে প্রধানমন্ত্রী শান্তির কথা বলছেন, দেশের সমস্যা আছে, এই সমস্যাগুলি তো তার ব্যর্থতা নয়, এটা তার তৈরি নয়, এই সমস্যাগুলো তার জন্য চ্যালেঞ্জ। এবং আজকে দেখুন, আজকে উনি কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছেন সন্ত্রাসের বিপক্ষে। এবং আজকে বাংলাদেশে এই কিছুদিন আগের ইতিহাস কি সব ভুলে গেলাম আমরা, যে কিভাবে এক ধরনের অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, এই জঙ্গিবাদ কোন জায়গায় যে পৌঁছেছিল, অস্ত্র বোঝায় ট্রাক, আমরা 10 ট্রাক, মানে এই যে ব্যাপারগুলি ঘটছে, যে হাজার হাজার অস্ত্র ট্রাকের মধ্যে, এই ধরনেরগুলি একটি সুস্থ সিস্টেমের মধ্যে তো এগুলো থাকতে পারে না, সেগুলো তো ঘটেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটতে আমরা দেখেছি, যেখানে সংসদের বিরোধী দলের নেত্রীর জীবনের নিরাপত্তা ছিল না। সেই অভিজ্ঞতা কি, সেই যে স্মৃতি, এগুলো কি সব ভুলে গেছে এদেশের মানুষ? আমি এই প্রসঙ্গে একটু বলি যে আজকে মাননীয় বিরোধী দলীয় নেত্রী কিন্তু আজকে একটি কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেছেন, এবং জনগণকে এবং দলীয় কর্মীকে, মানে বিএনপির দলীয় কর্মী এবং অঙ্গ সংগঠন যারা আছেন তাদেরকে বলে দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় যে ফাইনাল খেলার জন্য প্রস্তুত হন, এবং সংবাদপত্র এই সংবাদগুলো রয়েছে এবং আমরাও সেটি প্রচার করেছি। পাশাপাশি তিনি একটা ডেডলাইন দিয়েছেন সরকারকে, বলেছেন যে আগামী
সেপ্টেম্বরের মধ্যেই অলমোস্ট 11 মাসের মতো সময় পাবেন হয়তো, এই সরকারকে পতন ঘটাতেই হবে এবং সমস্ত পরিকল্পনা তারা চূড়ান্ত করেছেন। কি বলবেন যে কি এমন ঘটনা ঘটলো? সেটাই আমি স্পেসিফিকলি একটা কারণ আমি জানতে চাই, যে কারণে একটা সরকারের পতন ঘটানোর মতো সিচুয়েশন তৈরি হয়েছে। আপনি যদি 2001 থেকে 2006 এর কথা বলেন, আমি বলবো যতগুলি বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে বা গ্রেনেড হামলার মতো একটি ঘটনায় যথেষ্ট ছিল, বা বাংলা ভাই এবং এই যে শায়েখ আব্দুর রহমানের যে উত্থানের বিষয়টি যথেষ্ট ছিল। কিন্তু আজকে সারা বাংলাদেশে যে 66টি জেলায় একসঙ্গে বোমা হামলার একটি ঘটনাই যথেষ্ট ছিল, সেগুলো কিন্তু পুরোপুরি বলে দিচ্ছে আমাদের পুরো সিস্টেম কাজ করেনি, তখন কোলাপস করেছে। আজকে যে সমস্যাগুলি আমরা দেখছি বা মিডিয়ার মাধ্যমে আসছে, সেই সমস্যাগুলো তো বাংলাদেশের আজকে প্রতিদিনের কঠোর বাস্তবতা। সেই বাস্তবতাগুলো বিভিন্ন কারণে পুঞ্জীভূত হয়ে তার বহিঃপ্রকাশ আমরা দেখছি। আমি বারবার বলছি, 3 বছরের বয়স একটা সরকারের, আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের রেশনাল চিন্তা ভাবনা এগুলো একটা অ্যাপ্লাই করতে হবে এখানে। এই যে ডিপ রুটেড সমস্যা, এগুলো আপনি এত তাড়াতাড়ি সমাধান করতে পারবেন না। এগুলো ব্যর্থতা না, এগুলো এই সরকারের তৈরি সমস্যা নয়। এই সরকার সেই জায়গা থেকে উত্তরণের প্রচেষ্টার মধ্যে আছে এবং উত্তরণের জন্য আমরা আজকে একটি নতুন তথ্য মাননীয় বিরোধী দলীয় নেত্রী আমাদেরকে আজকে উপহার দিয়েছেন, এবং তিনি তার ভাষণের এক পর্যায়ে তিনি বলেন যে আওয়ামী লীগ লুটেরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি। এবং এই কথাটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই কারণে যে আপনি জানেন যে 1971 সালের 28শে মার্চ ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, এবং ইয়াহিয়া খানের ভাষণে কিন্তু ঠিক এই লাইনটি ছিল যে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি। তো ইয়াহিয়া খান এবং খালেদা জিয়ার মধ্যে যে এই যে মিল, এটি আপনি কিভাবে দেখেন? এই প্রসঙ্গে আপনাকে আরেকটি দৃষ্টান্ত থেকে উল্লেখ করি। আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের একজন মতিউর রহমান, ওনার কিছুদিন আগে ওনার কবর পাকিস্তানে ছিল আমরা জানি, যেটি আমরা নিয়ে এসেছি বাংলাদেশে। ওনার কবরে কিন্তু লেখা ছিল গাদ্দার, পাকিস্তানের লেখা ছিল, পাকিস্তানের লেখা গাদ্দার। এবং পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিকই আছে, কারণ উনি তো আসলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। যে মতিউর রহমান আমাদের গর্বের ধন, আমাদের জন্য বীরশ্রেষ্ঠ, সেই মতিউর রহমান পাকিস্তানের চোখে গাদ্দার। কাজে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী যে দল, যাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকার কথা, এবং কোন দেশের পয়েন্ট অফ ভিউ থেকে খালেদা জিয়া এই বিষয়টি বলছেন, সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কাজেই এই আওয়ামী লীগ সবচেয়ে দেশপ্রেমীও হতে পারে, আবার দেশ বিরোধী হতে পারে, কিন্তু কোন দেশ বিরোধী? এটা কি বাংলাদেশ বিরোধী না অন্য কোন দেশ বিরোধী, যেটিকে উনি ইন্ডিকেট করছেন? তো আমার কাছে এটা যদি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়, খুবই হাস্যরসাত্মক একটি বিষয় এবং ফানি মনে হচ্ছে বিষয়টি। আর আপনি যেটি বললেন যে দল ইয়াহিয়া খানের দৃষ্টিতে দেশ বিরোধী একটি দল, সেই একই দল আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেত্রী, ওনার দৃষ্টিতেও দেশ বিরোধী। আমি এর মধ্যে আমার ভাবতে উনি আরেকটি কথা বলেছেন আজকে, যে আওয়ামী লীগ দেশের মানুষকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে গোপন চুক্তি করেছেন, এবং এমনকি মন্ত্রিসভা জানে না, এবং ওইসব গোপন চুক্তি করে দেশকে বিপদে ফেলছেন। এই বিষয়ে আপনার মধ্যে গোপন চুক্তি যদি হয়ে থাকে, ওনার কাছে এগুলো উন্মুক্ত হলো কি করে, উনি কিভাবে জানলেন? এবং গোপন চুক্তি, ধরেন এই খবরটা আপনি পেলেন, চুক্তিগুলি গোপন, কিন্তু চুক্তিগুলো যে আমাদের দেশের বিপক্ষে হচ্ছে সেটি বা জানলেন কি করে? তার মানে চুক্তিগুলি আর গোপন থাকলো না, উনি তো জানেনই চুক্তিগুলো কি। আচ্ছা, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখন পর্যন্ত কোনো চুক্তি করা হয়নি যেগুলো উন্মুক্ত নয়, সবকিছুই পাবলিশ করা আছে। আমি মাননীয় বিরোধী দলীয় নেত্রীর ভাষণের একটি লাইন পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন যে তারা ট্রানজিট দিয়ে দিয়েছে, ভেবেছে কিছুই হবে না, আস্তে আস্তে সহনীয় হয়ে যাবে, এটা ঠিক নয়। ট্রানজিট হচ্ছে একটা সেলফোন, আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে নিলেন। ট্রানজিট সম্বন্ধে মানুষের এক ধরনের বিভ্রান্তি আছে বা কিছু কম ধারণা আছে, সেটিকেই এখানে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। ট্রানজিট দিয়ে দেওয়ার বিষয় নয়, এর আগে আমি বারে বারে নিয়ে নেওয়ারও বিষয় নয়। আপনি চাইলেই ট্রানজিট দিতে পারবেন না, আপনি এটা পারমিশন যদি দেনও। আমরা তো ভারতের কাছ থেকে ট্রানজিট নিয়েছি, নেপাল, ভুটানের যাতে ভারতের কাছে ট্রানজিট পায়, যে ভারতের উপর দিয়ে উঠে এসে বাংলাদেশে পৌঁছে আমাদের মংলা পোর্ট ব্যবহার করে, সেই ট্রানজিট তো আমরা আদায় করেছি ভারতের কাছে। তো এটা কিন্তু পুরো কানেক্টিভিটির একটা অংশ। এবং আজকে যদি বাংলাদেশ পারমিশনও দেয় ট্রানজিটের, অন প্রিন্সিপাল, নীতিগতভাবে এই কানেক্টিভিটি আওতায় ট্রানজিট আমরা দিব, সেটি 74 সালেও যেমন বলা হয়েছে,
72 সালে বলা হয়েছে, জিয়াউর রহমানের সময় বলা হয়েছে, 2006 সালে খালেদা জিয়ার সময় বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় বলা হয়েছে, এবারও বলা হয়েছে। এটি নতুন ভাবে আলাদা কিছু বলা হয়নি। সেই বিষয়টি এগ্রি করা হয়েছে, কিন্তু এটাকে অপারেশনালাইজ করার জন্য, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার যে স্পেসিফিক প্রোটোকল এগ্রিমেন্টগুলি সেগুলো তো হয়নি, সেগুলো না করলে কখনোই হবে না। এবং আমি এই বিষয়টি নিয়ে আমি পরিষ্কার একটা ধারণা চাই আপনার কাছ থেকে। যেমন আপনাকে বলা হয়ে থাকে ট্রানজিট বিশেষজ্ঞ, এবং এটা সব সেমিনারে আপনি আমি এটা বিনয়ের সাথে অস্বীকৃতি জানাচ্ছি। কিন্তু একটি বিষয় একটু বলবো যে আমরা বিএনপির সময় দেখেছি যে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল যে চীনের সঙ্গে আলোচনা করা এবং চীনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে তারা এগিয়েছিল, এবং এটা নিয়ে সমস্ত বিশ্বে তখন কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু আমরা নাটকীয়ভাবে দেখছি যে চীন তাদের অবস্থান পরিবর্তন করছে, এবং তারা বলছে যে কানেক্টিভিটি এবং ট্রানজিট তারাও চায়। হ্যাঁ, এবং তারা উদ্গ্রীব হয়ে আছে যে যেহেতু নেপালের সঙ্গে এই সুযোগটা বাংলাদেশ পেয়েছে, ভারত পেতে যাচ্ছে, এবং চীনও চায়। এবং কেন জানেন? কারণ যারা ট্রানজিট জিনিসটা বোঝে, যারা এটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে না, তারা খুব ভালো করে জিনিসটি জানে। ভারতের সরকার জানে, চীনের সরকার জানে, নেপাল, ভুটান, বাংলাদেশের যারা সত্যিকার অর্থে ট্রানজিট বোঝে, এই ট্রানজিটের এই যে ট্রানজিট বলতে যে কানেক্টিভিটির মধ্যে, এটার মধ্যে চীনকেও কিন্তু রাখা হয়েছে। নেপাল, ভুটান, ভারতকে দিয়ে ইমিডিয়েটলি শুরু করা, কিন্তু ইভেন্চুয়ালি চীনও এই কানেক্টিভিটি থেকে উপকৃত হবে। বাংলা তো হবেই, বাংলাদেশের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে। কাজে এখানে চীনের বা অন্য কোনো দেশের অপোজ করার কোনো কারণ নেই। আজকে পৃথিবীতে রাজনীতি এবং রাজনৈতিক চিন্তাগুলি অনেক পজিটিভ হয়ে যাচ্ছে, আর অনেক ইতিবাচক হচ্ছে। সবার সমন্বিত উন্নয়নের চিন্তা সবাই করছে, নিজেদের মধ্যে রেষারেষি এবং ভিন্নতা জোর করে ধরে রেখে এবং এই যে ডিভিশন ক্রিয়েট করে রেখে নিজেদেরই লস হয়, এটা সবাই এটা বুঝে গেছে। তো এই রিজনের মধ্যে, এবং আমরা যে কানেক্টিভিটির কথা বলছি, এটা কিন্তু শুধু বাংলাদেশ ভারতের মধ্যে নয়, বা সরকার যেটি বলছে, এটি কিন্তু নেপাল, ভুটান, ভারত এবং ইভেন্চুয়ালি চীনকেও এটার মধ্যে রাখা হচ্ছে। যতগুলি হিসেব নিকেশ করা হচ্ছে তার সবগুলোর মধ্যে চীনের বিষয়টি আছে। চীনের আপনি যদি মানে ভূগোলের ম্যাপটা যদি দেখেন, পশ্চিম থেকে পূর্বে চীনের যে লম্বা রাস্তা দিয়ে আসতে হয়, বা পূর্ব থেকে পশ্চিমে যে তাদের যে মানে বন্দরে যে অ্যাক্সেসটা তারা পায়, সেই তুলনায় তারা যদি ভারত হয়ে বাংলাদেশে ঢুকে আমাদের চিটাগাং বা মংলা পোর্ট ব্যবহার করে, অনেক কমে যাবে তাদের খরচও। হ্যাঁ, জনাব আরাফাত, আমরা আসলে অনুষ্ঠানের শুরুতে একটি বিষয় বলেছিলাম যেটি নিয়ে আমরা আসলে সুধী সমাজ বা যারা গবেষক, আপনি নিজে গবেষণার সাথে সম্পৃক্ত, যে রাজনৈতিক নেতারা রাজনৈতিক মঞ্চে যে ধরনের বক্তব্য দিয়ে থাকেন এবং যে সমস্ত বক্তব্যে তথ্যপাঠ্য পরিবেশন করেন, সেটি কতটা যৌক্তিক, কতটা সত্য, কতটা অসত্য, এটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তিনি গত কয়েকদিন আগে তার দলীয় কার্যালয়ের সামনে একটা শোডাউনে বক্তৃতায় তিনি বলেছিলেন যে 2.5 বছরে 5,576টি বেআইনি লাশ পাওয়া গেছে এবং এইগুলি গুপ্ত হত্যা, এই ধরনের কথা তিনি বলেছিলেন। আমরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম এবং সেই জিনিসটি চেক করানো করেছি, এবং তিনি বলেছেন যে 72 থেকে 2011 পর্যন্ত এই 42 লাশের সংখ্যা এতটা নয়। তো এই যে একটা তথ্য উপাত্ত তিনি দিলেন, এবং তার বাইরে আরো তিনি তথ্য দিয়েছেন, যেমন তিনি বলেছেন যে প্রতিদিন সরকার মানে 1,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে প্রতিদিন সরকার। তারপর তিনি আরো বলেছেন যে বড় বড় শিল্পের মালিকরা শিল্প কারখানা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাচ্ছে। মানে এই যে ইনফরমেশন গুলো উনি দিচ্ছে, কারণ এটা কিন্তু মানে গণমাধ্যমের যুগ, এবং গণমাধ্যমে সাধারণ মানুষ দেখছে, গ্রামের রুট লেভেলের মানুষ দিচ্ছে। কিন্তু একজন 3 বারের প্রধানমন্ত্রী যখন এ ধরনের ভুল তথ্য, অসৎ তথ্য, মানে অসৎ উদ্দেশ্যে বিশ্লেষণ করেন, এবং আমার হাতে কিন্তু পুরো বক্তৃতাটার মানে কি কি ভুল তথ্য তিনি দিয়েছেন লিস্ট আছে, আমি বললেই হয়তো এই অনুষ্ঠানের সময় আরো কয়েকটা অনুষ্ঠান করতে হবে। কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব যখন 7ই মার্চে ভাষণ দেন, এবং আজ পর্যন্ত সেই ভাষণের একটি লাইনও কেউ ডিফেন্ড করার কেউ সুযোগ পায়নি, কারণ এতটা সায়েন্টিফিক এবং এতটাই হিসাব নিকাশ করে কথা বলা যে এখনো আজ থেকে 2000 বছর পরেও কিন্তু এই ভাষণের একটি লাইনও কন্ডেম করা যায় না। আমি অত্যন্ত দুঃখিত যে ওই ভাষণের সঙ্গে খালেদা জিয়ার এই ভাষণ তুলনা করাটাই অন্যায়, কিন্তু তারপরেও এই যে ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, এটি মানে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার মধ্যে এক ধরনের হতাশা আছে। শুধুমাত্র ভাষণে নয়, সভা সমাবেশ, সেমিনার বা টক শো গুলোতে আমরা দেখি অসত্য তথ্য উপস্থাপন করা হয়,
বা এক ধরনের রেটোরিক্সের মাধ্যমে বিকৃতভাবে একটি বিষয় পূর্ণাঙ্গ না খণ্ডিতভাবে উপস্থাপন করে এর পুরো অর্থ বদলে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়। সেই জায়গাগুলি কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ারই শামিল। এবং নেতৃত্বের বা লিডারশিপের একটা বড় জায়গা হচ্ছে অনেস্টি। আপনি যদি অনেস্টির সাথে, সততার সাথে আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে আপনি সেখানেই স্খলিত হয়ে গেলেন, আপনি নেতৃত্বের সবচেয়ে বড় জায়গাটি আপনি হারিয়ে ফেললেন। তো আজকে রাজনীতি বা এর মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট থাকবে, অবশ্যই থাকবে, সেটার একটা অন্য ধরনের বিউটি আছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অবশ্যই থাকবে, আমরা অবশ্যই দ্বন্দ্ব চাই না, বাট ডিসএগ্রিমেন্ট এন্ড প্রতিদ্বন্দ্বিতা চাই। বাট একই সাথে মিনিমাম অনেস্টির জায়গা থাকতে হবে। যে জনগণের জন্য রাজনীতি, তাদেরকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়াটা যদি একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে সেই রাজনীতি অপরাজনীতি এবং দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। জনগণকে সঠিক পথ দেখাতে হবে, সত্য তথ্যপাত্র হাজির করতে হবে, সঠিক চিত্র দেখাতে হবে এবং তার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা নিতে হবে। জনাব আরাফাত, আমাদের আজকে থামতেই হচ্ছে, কারণ এরপর আমাদের সংবাদ রয়েছে, মোহনা সংবাদ রয়েছে এবং সেটির জন্য আর মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আবারও বলছি যে আপনার একটি ব্যক্তিগত অনুষ্ঠান রেখে আপনি এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য আমাকে ধন্যবাদ। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 7টায় পুনঃপ্রচারিত হয়, দেখবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।